হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। অস্তগামী সূর্যের আলোর মতোই গোধূলির ছায়া নেমে এসেছে ঘর জুড়ে, অথচ ঘরের ভেতরে দগদগে এক উত্তপ্ত লালারাশি ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। ঘরের বাতাস থমকে গিয়ে দেয়ালে ঘড়িতে কাঁটাগুলো যেন নিঃশব্দে থরথর করে কেঁপে উঠছে। সেই থমথমে পরিবেশের মধ্যেই তীক্ষ্ণ কণ্ঠে কিছুটা চেঁচিয়ে বলে উঠল আদিবা, তোর লজ্জা করে না মেঘ? এইবারের মেয়ে না হয়েও এতটা আধিপত্য ফলানোর সাহস পাস কোথা থেকে তুই? বিষণ্ণ সন্ধ্যায় বাতাসে ভেসে আসা বিষাক্ত সাপের ফোসফোসানির মতোই শোনালো আদিবার কণ্ঠস্বর। চাহনিতে এক অগ্নিশিখার তীব্রতা, আর ঠোঁটের কোণে তাচ্ছিল্য সূক্ষ্ম খোঁচা। আদিবার এমন কথা শুনেই মেঘের চোখে বিস্ময়ের ছায়া খেলে গেল। হুট করেই বুকের ভেতরে এক শীতল শিখা জ্বলে উঠল। কপালে ভাঁজ গভীর রেখে কণ্ঠস্বর শান্ত অথচ ধারালো করে মেঘ বলে উঠল, তোর মাথা ঠিক আছে আদিবা? কি বলছিস তুই এসব? মেঘের কথায় হুট করেই হেসে উঠল আদিবা। তবে এই হাসি কোনো আনন্দের হাসি নয়, বরং তীব্র ব্যঙ্গত্ব মেশানো এক তীক্ষ্ণ বিদ্রূপের রেখা খেলে গেল তার ঠোঁটের কোণে। ঠিকই বলেছি, এই বাড়ির মেয়ে না হয়েও তোর দাপট দেখলে অবাক লাগে আমার। তোর জন্যই এ বাড়ির একটা মেয়েকে হারাতে হয়েছে, আবার তোর কারণেই শ্রাবণ ভাইকে কত কিছু সহ্য করতে হয়েছে। এসবের জন্য তোর একটুও অনুশোচনা হয় না? এক মুহূর্তের জন্য থেমে গিয়ে স্থির দাঁড়িয়ে রইল মেঘ। ঠোঁটের কোণে অজান্তেই কাঁপুনি নেমে এলো তার। অতীত থেকে পালাতে চায় সে, তবুও বারবার তার সামনে চলে আসে। কিন্তু আদিবা কি বলছে ভাবতেই এক ঝটকায় চোখ তুলে তাকালো আদিবার দিকে। মৃদু কণ্ঠে আবারও বলে উঠল, তুই কি বলতে চাচ্ছিস খোলসা করে বল আদিবা। আদিবার চোখ দুটো ঝলসে উঠল বিষেদ আর বিজয়ের এক অদ্ভুত সংমিশ্রণে। এই সুযোগ কিছুতেই আদিবার চোখ দুটো ঝলসে উঠল বিদ্বেষে আর বিজয়ের এক অদ্ভুত সংমিশ্রণে। এই সুযোগ কিছু কটু কথা শোনানো যাবে মেঘকে ভেবেই রুষ্ট কণ্ঠে আদিবা বলে উঠল, ওহ রিয়েলি? তুই জানিস না আমি কি বলতে চাইছি? এতটাই অবুঝ তুই? নাকি অবুঝের অভিনয় করে সবাইকে ঘোল খাওয়ানোই তোর কাজ? বুকের ভেতরে প্রচণ্ড ঝড় উঠেছে মেঘের। মনে হচ্ছে গহীন অরণ্য দাবানলে জ্বলে উঠছে, যা ধীরে ধীরে চারপাশ গ্রাস করে নিচ্ছে। রাগের ঢেউ একের পর এক আশ্রে পড়ছে তার সত্তায়। এক পলকে যেন সবকিছু স্পষ্ট হয়ে গেল তার। শুধু আদিবার কটাক্ষ মাখা শব্দগুলো ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছে না সে। এবার মেঘ কণ্ঠেও শীতলতা খেলে গেল। তবে এই শীতলতার নিচে দাবিয়ে রাখা এক দুর্বার অগ্নি লুকিয়ে আছে। নিজেকে স্থির করে মেঘ আবারও বলে উঠল, তোর যা বলার স্পষ্ট করে বল, না হলে এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে। তীক্ষ্ণ এক হাসি ছড়িয়ে আদিবা দ্রুত নিজের ফোন বের করলো। এক মুহূর্ত দেরি না করে স্ক্রিনে আঙ্গুল চালিয়ে ভিডিওটি প্লে করলো। তারপর নিঃশব্দে সেটি বাড়িয়ে দিল মেঘের সামনে। এক মুহূর্তের জন্য কিছুটা থমকালো মেঘ, তবে কিছু বলল না। ফয়েজ আহমেদের গলায় বিষাদ জমে আছে। মনে হচ্ছে দীর্ঘকাল ধরে জমে থাকা কোনো ক্ষোভ বা মুখ খুললেই রক্তাক্ত হবে। কোনো ক্ষত যা মুখ খুললেই রক্তাক্ত হবে। ক্লান্ত আর ভাঙা কণ্ঠস্বর এক চিমটি আশা নিয়ে তিনি বলে উঠলেন, মেয়েকে কি আমি কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে পারবো না রাহেলা? আমার মেয়ে কি সারা জীবন এভাবেই কষ্ট পেতে থাকবে? একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুকের গহীন থেকে। রাহেলা বেগম চুপ করে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে গভীরে। এই দৃষ্টির গভীরে অনেক প্রশ্ন, অনেক বেদনা, অথচ কোনো উত্তর নেই। কিন্তু সত্যের সামনে ভাষা অবশ হয়ে আসে, কিছু ব্যথার সামনে প্রতিরোধ গলে যায়। ফয়েজ আহমেদের ভেতরের যন্ত্রণাকে আবারও একবার মুক্তি দিতে চাইলেন। এই বাক্যগুলো উচ্চারণ করলেই হালকা হবে ভেবে আবারও কিছু বলে উঠলেন, অথচ তা আরও ভারী হয়ে ছড়িয়ে পড়ল বাতাসে। আমার বন্ধুর দেয়া শেষ আমানত মেঘ। মৃত্যুর আগে শেষবারের মতো সে আমার হাত চেপে ধরে বলেছিল, ফয়েজ, আমার মেয়েটাকে ভালো দেখে কারো হাতে তুলে দিও, যেন সে ভালো থাকে, সুখে থাকে। কিন্তু আমি পারলাম না রাহেলা, আমি পারলাম না। আমার বন্ধুর দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারলাম না।
এই অপরাধবোধ আমায় ধ্বংস করে দিচ্ছে রাহেলা, আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। ফয়েজ আহমেদের এমন আক্ষেপ শুনলে রাহেলা বেগম সান্ত্বনার কণ্ঠে বললেন, আপনি শান্ত হন দয়া করে, এইভাবে উত্তেজিত হবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষত এত গভীর হয় যে তা শব্দে উপশম হয় না, সময়ও পেতে তাতে প্রলেপ দিতে পারে না। ফয়েজ আহমেদের চোখের সামনে শুধু ভেসে উঠছে ছোট্ট মেঘের মুখ, যে মেয়েটিকে একদিন হাত ধরে হাঁটতে শিখিয়েছিল, বাবার কাঁধে চড়ে আকাশ ছুঁতে চেয়েছিল, সেই মেয়েটাই আজ নীরব যন্ত্রণার সমুদ্রে ডুবে যাচ্ছে, আর তিনি কিছুই করতে পারছেন না। মেঘ তার একমাত্র প্রাণের বন্ধুর শেষ স্মৃতি। এই মেয়েকে তিনি বুকের ভেতরে লুকিয়ে রেখেছিলেন, নিজের সন্তানের চেয়েও অধিক ভালোবেসেছেন। তবুও আজ যেন সব তার নিষ্ঠুরতম পরিহাস করছে। কেন কেন এই ভালোবাসার বিনিময়ে এত যন্ত্রণা বরাদ্দ হলো তার মেঘের জন্য? অন্ধকার রাতের নিস্তব্ধতায় একজন পিতার শূন্যতায় সবচেয়ে করুণ সুর হয়ে বাজতে লাগলো। ফয়েজ আহমেদ আর রাহেলা বেগমের বলা প্রতিটি কথায় আচমকা ঝড় উঠল মেঘের ভেতরে। এই ঝড় কোনো প্রকৃতির নয়, কোনো দৃশ্যমান ধ্বংসযজ্ঞ নয়, বরং এক অনিবার্য বিপর্যয়, যা ভেতর থেকে গুঁড়িয়ে দিতে লাগলো তার অস্তিত্বের প্রতিটি ইট। তার চারপাশের পৃথিবী কেঁপে উঠল এক মুহূর্তে, অজানা শূন্যতে স্পর্শ করল তাকে। ছট করে মোবাইলটা বন্ধ করে দিল আদিবা। ঠোঁটের কোণে এক প্রশান্তির হাসি, বিজয়ের অনুভূতি তার চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্টভাবে। সে তো অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্যই। মেঘের দুর্বলতা, মেঘের কষ্ট, মেঘের অস্তিত্ব সংকট, এই সবই তো তার জন্য আশীর্বাদ স্বরূপ। যত বেশি ভেঙে পড়বে মেঘ, ততই সহজ হবে তার পথ, শ্রাবণকে পাওয়ার পথ। শ্রাবণকে কাছে পাওয়ার স্বপ্ন সে বহুদিন ধরে লালন করছে, আর এখন মেঘ নিশ্চয়ই এমন কোনো সিদ্ধান্ত নেবে যা তার জন্য আশীর্বাদ স্বরূপ হবে। কিন্তু মেঘ মেঘ এখনো হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। সে তো কিছুই শুনতে পাচ্ছে না, সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে মুহূর্তের মধ্যেই। হৃদয়ের ভেতরে অসংখ্য কণ্ঠ একসঙ্গে চিৎকার করে উঠছে, অথচ বাহিরের পৃথিবী ঘুমিয়ে আছে নিঃসঙ্গ নীরবতায়। সে কি ভুল শুনেছে, নাকি এটাই বাস্তবতা? কিছুই বুঝতে পারছে না সে। ফয়েজ আহমেদ তার আসল বাবা নন, যাদের মা বাবা ভেবে এত বছর বেড়ে উঠেছে, যাদের ভালোবাসাকে একমাত্র আশ্রয় ভেবেছে, তারা কেউই তার আপনজন নন। না, এটা সত্যি হতে পারে না। তার বাবা মা, আসল বাবা মা। কিন্তু বাবা যে এসব বলল, তাহলে কি এটাই সত্যি? সত্য নামক নির্মম বস্তুটি কখনো অনুমতির অপেক্ষা করে না। সত্যর খোলা তরবারি হৃদয়ের সমস্ত কোমলতা বিদ্ধ করে ফেলে নির্মম ধারালো আঘাতে। মেঘের পুরো শরীর কেঁপে উঠল হঠাৎ, মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে সবকিছু একসঙ্গে ঘুরছে তার চারপাশে। এতক্ষণ ধরে সে জমিনকে কঠিন বলে জানতো, সেটাই এখন তার পায়ের নিচে বালির মতো ধসে যাচ্ছে। ধীরে ধীরে কিছুটা পিছিয়ে গেল মেঘ। এই বাস্তবতা থেকে নিজেকে সরিয়ে নিতে চায় সে। এই বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি জানালা দরজা যেগুলো তার শৈশবের সাক্ষী, তাদের দেয়ালে তার না বলা অনুভূতির প্রতিচ্ছবি আঁকা ছিল, আজ সেগুলোই শত্রু হয়ে দাঁড়িয়েছে তার সামনে। প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা তার দিকে তাকিয়ে নির্মম দৃষ্টিতে বলছে, তুমি এখানে আগন্তুক, এই আশ্রয় তোমার নয়। চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়তে লাগলো মেঘের। তারপরও সে টলতে টলতে এগিয়ে গেল দরজার দিকে। একটা শেষ আশার সন্ধানে উত্তর খুঁজতে এগিয়ে যাচ্ছে সে। মেঘ জানতে চায়, খুব করে জানতে চায়, তার সমস্ত জীবন কি শুধু এক ভয়ঙ্কর প্রহসন? নিজ কক্ষের আসবাবপত্র গুছিয়ে নিচ্ছিল রাহেলা বেগম। হাতে থাকা কাপড়ের টুকরোয় ধুলোর আস্তর মোছার সঙ্গে সঙ্গে এক অজানা প্রশান্তি ছুঁয়ে যাচ্ছিল তার মনকে। পরিপাটি শোবার ঘর, পরিচ্ছন্ন আসবাব, এগুলো তার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। কিন্তু হঠাৎই কক্ষের বাতাস কিছুটা ভারী হয়ে উঠল। একটা অজানা আশঙ্কা ধীরে ধীরে হানা দিল চারপাশে। কাঁপা কাঁপা পায়ে, একদম রোবটের মতো যান্ত্রিক ভঙ্গিতে দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে আছে মেঘ। সে যেন এখন আর মেঘ নয়, বরং কোনো ছায়া প্রতিমা, আলো অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অস্থিহীন সত্তা। তার চোখ দুটো কুয়াশায় ঢাকা, অথচ ভেতরের তীব্র এক
যন্ত্রণা খেলা করছে, এমন যন্ত্রণা যা ভাষায় অতীত আর শব্দের ঊর্ধ্বে। মেঘের দিকে চোখ পড়তেই থমকে গেলেন রাহেলা বেগম। বুকের ভেতরে কিছু একটা ধক করে উঠল। স্নেহের পরশে সন্তানের দিকে ছুটে গেলেন তিনি। কি হয়েছে মেঘ, কাঁদছিস কেন মা? মেঘ কোনো উত্তর দিল না, শুধু তার সেই টলটলে চাহনি তুলে তাকালো রাহেলা বেগমের দিকে। এক অভিমান আর নিঃশব্দ আর্তনাদ মিশে আছে এই দৃষ্টিতে। এই দৃষ্টি বিদ্ধ করল রাহেলা বেগমের বুকের গভীরতম কোণ, যেখানে স্নেহ আর মমতা এক অদৃশ্য নদী বহমান। রাহেলা বেগমের শ্বাস আটকে এলো। তিনি কম্পিত কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে মা, কিছু বল। শ্রাবণ কিছু বলেছে নাকি অন্য কেউ? বল মা, চুপ করে থাকিস না। কথা বলতে বলতে মেঘকে কাছে টেনে খাটে বসিয়ে দিলেন তিনি, কিন্তু মেঘ এখনো চুপ। শব্দেরা গলায় দলা পাকিয়ে আটকে গেছে, বের হওয়ার পথ পাচ্ছে না। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে ক্ষীণ অথচ ভারী কণ্ঠে ফিস ফিস করে মেঘ বলে উঠল, আমি আমি তোমাদের মেয়ে না, তাই না মা? মেঘের মুখ থেকে এমন কথা শুনতেই রাহেলা বেগমের শরীর জমে গেল। হৃদয়ের গহীনে কেউ যেন ধারালো কিছু দিয়ে গভীর ক্ষত করে দিল। না, এই প্রশ্ন তো কখনোই শুনতে হয়নি তাকে। এই কণ্ঠস্বর এতটা অসহায়, এতটা বেদনাদীর্ণ হতে পারে না। তিনি কখনো কল্পনাও করেননি। তিনি তো জানতেন মাতৃত্ব কেবল জন্মদানের নাম নয়, এক আশ্রয়, এক ভালোবাসার প্রতিশ্রুতি, এক আত্মত্যাগ। তাহলে আজ আজ তার সেই আশ্রয়ে প্রথমবারের মতো প্রশ্নের ঝড় উঠল। রাহেলা বেগমের পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। মেঘের করা প্রশ্ন বজ্রপাতের মতো আশ্রে পড়ল তার বুকের ভেতরে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি মেঘের দিকে। এ কি শুনলেন তিনি? তার আদরের মেঘ, যে কন্যার জন্য দিনের পর দিন নিজের হাসিটা বিসর্জন দিয়েছেন, সেই সন্তান আজ তাকে প্রশ্ন করছে সে কি তার মেয়ে। মেঘ আর চুপচাপ বসে থাকতে পারল না। বুকের ভেতরে জমে থাকা কষ্টের পাহাড়টা মুহূর্তেই ধসে পড়তে লাগলো। অঝোর ধারায় হাউমাউ করে কাঁদতে শুরু করলো সে। বুকের ভেতরে এক দহন, এক দাবানল ছড়িয়ে পড়েছে তার। কিছুটা উচ্চ স্বরে মেঘ বলে উঠল, বলো মা, বলো, আমি কি সত্যিই তোমাদের মেয়ে নই? গলার স্বরটা কেঁপে উঠল মেঘের। চোখের পানি ঝরছে টপ টপ করে। দুহাতে শক্ত করে আঁকড়ে ধরেছে রাহেলা বেগমের শাড়ির আঁচল। এত বছর ধরে যাদের মা বাবা ভেবে বড় হলাম, যাদের ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় আপন বলে, আশ্রয় বলে জানলাম, তারা কি সত্যিই আমার আপন না? এত বড় মিথ্যা আমাকে বলে গেলে মা। কেন 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 এমন করলে মা? ব্যথায়, অভিমানে, দুঃখে কণ্ঠটা ক্রমশ চিৎকারে পরিণত হচ্ছে মেঘের। রাহেলা বেগম থ হয়ে বসে রইলেন। তার হাতটা তুলে দিতে চাইলেন মেঘের মাথায়, কিন্তু হাত থেমে গেল মাঝপথে। বুকের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। এ কেমন পরিণতি! যে মেয়েটাকে পরম মমতায় আগলে রেখেছেন, যে মেয়ের প্রতিটা হাসিতে তার হৃদয় উজাড় করে দিয়েছেন, সেই মেয়েই আজ তার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘের কান্না ক্রমশই আকাশ ফাটিয়ে ওঠার মতো হয়ে উঠছে। তোমাদের জন্য, তোমাদের জন্য আমি কি ছিলাম, কি ছিলাম আমি? একটা দয়ার দান, কেবল একটা বোঝা যাকে আশ্রয় দিয়েছ, লালন করেছ, ভালোবেসেছ কি? নাকি শুধুই দয়া করেছ? মা বলো, আমাকে কি ভালোবাসনি? শেষ কথাগুলো বলতে গিয়ে কাঁপতে কাঁপতে পড়ে যেতে লাগলো মেঘ। রাহেলা বেগম এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দুহাতে মেঘকে জড়িয়ে ধরলেন শক্ত করে, যেন কেউ যদি আজ তার বুক চিরে এই মেয়েকে কেড়ে নিতে আসে, তবে তিনি সহাস্যে নিজের বুক পেতে দেবেন, কিন্তু মেয়েকে ছাড়বেন না। কে বলেছে তুই আমার মেয়ে না মেঘ? কে বলেছে? মেঘের চুলে হাত বুলিয়ে আঁচলে মুখে চোখ মুছিয়ে দিয়ে বলতে লাগলেন রাহেলা বেগম, তুই আমার মেয়ে, আমার জান, আমার বুকের মানিক, তুই আমার মেয়ে মেঘ, তুই আমারই মেয়ে। কিন্তু মেঘ থামছে না, কাঁদছে, বুক ফেটে আহাজারিতে কেঁপে উঠছে ঘরদোর। তাহলে কেন লুকিয়ে রাখলে মা? কেন এত বছর আমায় মিথ্যে বলে রাখলে? রাহেলা বেগম আর কিছু বলতে পারলেন না, শুধু মেয়েটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে নিজের কান্না চাপতে থাকলেন। আজ এই সম্পর্কের মধ্যে কিছুই অবশিষ্ট রইল না, শুধু এক শূন্যতা,
এক গভীর অভিমান আর এক সমুদ্র সম দুঃখ চারিদিকে খেলা করতে লাগলো। মেঘের বুক ফাটা কান্না থামছেই না কোনোভাবে, বরং রাহেলা বেগমের আঁচল ভিজিয়ে দিয়ে তা আরও জোরে ফুপিয়ে উঠছে। সে আর নিজেকে সামলাতে পারছে না। দুনিয়াটাকে হঠাৎ করেই বড় বেশি অপরিচিত মনে হচ্ছে তার কাছে। নিজের পরিচয়টুকুই যদি মিথ্যে হয়ে যায় তাহলে সে আর কে, কোথায় তার ঠিকানা? রাহেলা বেগম কেবল শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন তাকে, কিন্তু রাহেলা বেগমের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে কান্নার চাপে। এই মেয়ে তার নিজেরই তো, এত ভালোবেসে মানুষ করেছেন, নিজের রক্তের চেয়েও বেশি আগলে রেখেছেন, তবুও আজ তার এই মাতৃত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিল ভাগ্য। মেঘ ধীরে ধীরে রাহেলা বেগমের বাঁধন থেকে নিজেকে সরিয়ে নিল। তুমি আমার মা নও, আমি তোমাদের মেয়ে নই। কথাগুলো এমন নিঃসঙ্গ, এমন শীতল ছিল যে রাহেলা বেগম মুহূর্তেই জমে গেলেন। তার হাতটা আবার এগিয়ে যেতে চাইল মেঘের দিকে, কিন্তু মেয়েটা এক ধাক্কায় সরিয়ে দিল তা। আমার নিজের কেউ নেই তাই না? এত বছর ধরে একটা মিথ্যা নিয়ে বেঁচেছিলাম। আমি তো ভেবেছিলাম এই পরিবারটাই আমার আশ্রয়, এই মানুষগুলোই আমার আপন, কিন্তু কিছু তো সত্যি না মা, কিছুই না। আবারও অধিক কান্নায় ভেঙে পড়তে লাগলো মেঘ। হিচকি তুলে কাঁদতে কাঁদতে আবারও বলে উঠল, আমি কার মেয়ে মা? বলো আমার বাবা মাকে। রাহেলা বেগম এবার আর সহ্য করতে পারলেন না। অঝরে কাঁদতে কাঁদতে মেঘের হাত ধরতে গেলেন, কিন্তু সে আবারও পিছু হটে গেল। তুমি এত বছর কেন লুকিয়ে রাখলে মা? কেন? আমার কি জানার অধিকার নেই? আমাকে কেন এত বড় মিথ্যার মধ্যে ফেলে রাখলে? মেঘের কণ্ঠে শুধুই কান্না, শুধু হতাশা। এই মুহূর্তে পৃথিবীর সকল অনিশ্চয়তা ঘিরে ধরেছে তাকে। রাহেলা বেগম অসহায়ের মতো বললেন, মা বিশ্বাস কর, আমি কখনো তোর সাথে মিথ্যা বলিনি। তোকে ভালোবেসে নিজের প্রাণ দিয়েছি। তুই যদি আমার না হোস তাহলে কে আমার মা? তুই বল, কে আমার কলিজার টুকরা? ভালোবাসা কি রক্তের সম্পর্কের চেয়েও বড় মা? মেঘের কথায় রাহেলা বেগম বলে উঠলেন, তোর সাথে আমাদের সম্পর্ক রক্তের সম্পর্কেরও ঊর্ধ্বে। এই সম্পর্কের কোনো পরিমাপ হয় না মেঘ। তুই আমাদের মেয়ে, আমি বলছি তুই আমাদের মেয়ে। আমি তোমাদের মেয়ে না মা, আমি তোমাদের কেউ না। বলতে বলতে আবারও চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ল মেঘ। এরপর আবারও বলে উঠল, তুমি আমাকে ভালোবেসেছো সেটা সত্যি হতে পারে, কিন্তু আমি তো এতদিন ভেবে এসেছি তুমি আমার রক্তের সম্পর্কের মা। আমার পরিচয়টাই মিথ্যা ছিল। আমি কোথায় যাব এখন মা? কার কাছে যাব? কে আছে আমার? রাহেলা বেগমের মুখ দিয়ে আর কথা বের হলো না। কেবল মেয়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলেন তিনি। কিছুটা শোরগোল শুনতেই তড়িঘড়ি করে ঘরে প্রবেশ করেন ফয়েজ আহমেদ। ঘরে ঢুকতেই থমকে গেলেন তিনি। তার অর্ধাঙ্গিনী, তার একমাত্র মেয়ে, দুজনেই কান্নায় ভেঙে পড়েছে। দৃশ্যটা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারলেন না তিনি। কপালে ভাঁজ ফেলে দ্রুত এগিয়ে এসে গভীর দৃষ্টিতে তাকিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন দুজন? রাহেলা বেগমের চোখের জল মুছতে মুছতে মুখ খুলতে গেলেন, কিন্তু মেঘের মুখে কেবল নীরবতা, যেন সমস্ত অনুভূতি জমাট বেঁধেছে তার বুকে। ফয়েজ আহমেদ আবার কিছু বলতে যাবেন, ঠিক তখনই মেঘের গলা কেঁপে উঠল। একরোখা হয়ে সে বলে উঠল, বাবা খুব তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো। আগামী কয়েকদিনের মধ্যেই আমি বিয়ে করব। ছেলে তুমি যাকে পছন্দ করবে তাকেই করব আমি। আমাকে দেখানোর দরকার নেই। আর এই কথা যেন আমাকে দ্বিতীয়বার বলতে না হয়। মেঘের কণ্ঠস্বরে যে শূন্যতা, যে ক্লান্তি, তা বুঝতে কারও বাকি রইল না। ফয়েজ আহমেদ অবাক হয়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে, আর রাহেলা বেগম নিঃশব্দে চোখের জল ফেলতে থাকলেন। মেঘ আর কোনো কিছু শুনল না, আর কোনো প্রশ্নের জবাব দিল। ঝট করে উঠে দাঁড়ালো, চোখের জল আঙ্গুলের পিঠ দিয়ে মুছে নিল এক ঝটকায়, আর এক ফোঁটাও যেন গড়িয়ে না পড়ে। এরপর হনহনিয়ে বের হয়ে গেল কক্ষ থেকে, ঠিক যেন একটা ঝড় এসে আছড়ে পড়ল। আবার মুহূর্তেই মিলিয়ে গেল দিগন্তের ওপারে। পেছনে দাঁড়িয়ে থাকা ফয়েজ আহমেদ এখনো স্তব্ধ। মেয়েটার এতটা পরিবর্তন কেন? কেন আজ তার কণ্ঠে এত কঠোরতা?
তার হৃদয়ের মধ্যে যেন অজানা আশঙ্কা কাঁপন তুলতে লাগলো, কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। রাহেলা বেগমের দিকে তাকাতেই রাহেলা বেগম কেঁদে উঠলেন। মেঘ কিভাবে যেন সত্যটা জেনে গেছে। আমরা যে তার আসল বাবা মা নই, তাই এখন আমাদের থেকে দূরে যাওয়ার কথা ভাবছে। অর্ধাঙ্গিনীর মুখের করুণ সত্যিটা শুনতে কেঁপে উঠলেন ফয়েজ আহমেদ। গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী ফয়েজ আহমেদের অন্তরেও কিছু একটা গভীরভাবে ধাক্কা দিয়ে গেল। যে সত্যর মুখোমুখি তিনি কখনোই হতে চাননি, সেই সত্যই আজ তার সামনে এসে দাঁড়ালো। এবার কিভাবে সামলাবেন তিনি? ভাবতেই বক্ষ পিঞ্জিরায় হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে দুলে উঠল। কি করবেন এবার তিনি?